গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। এই গল্পটি প্রথম 3 পর্ব আমাদের অনেক আগে রেকর্ড করা, 3 বছর হয়ে গেল। এই 3 পর্ব আপনারা যেটা শুনলেন সেটা আমি বাংলাদেশে রেকর্ড করেছিলাম ফিনল্যান্ডে আসার আগে। অনেক কিছু মনে করে অনেক কিছু ভেবে দেয়া হয়নি, দেরি হয়ে গেল। আপনারা যখন শুনছিলেন প্রথম 3 পর্ব নিশ্চয়ই বুঝতে পারছিলেন আমার আগের ব্যাপার স্যাপার, ভয়েস বা অন্যান্য যে ফিচারগুলো, পুরাতন ফিচারগুলো, সেগুলো আপনি শুনতে পাচ্ছিলেন। যা হোক, আমরা এখন এই 4র্থ পর্ব থেকে বাকি পর্ব যেগুলো হবে সেগুলো আমি এখন রেকর্ড করছি। আজ 4র্থ পর্ব। আমার চোখের সামনে দিয়ে ধীরে ধীরে ক্যাডিজ বন্দর ছেড়ে চলে গেল অ্যাডভেঞ্চারাস। যতক্ষণ দেখা যায় তাকিয়ে থাকলাম ওটার দিকে। আমার বুকের ভিতর তখন কেমন করছিল বোঝাতে পারবো না কাউকে। শেষ পর্যন্ত চোখের পানি আর ধরে রাখতে পারিনি। কেঁদে কেটে মনটা একটু হালকা হতেই বন্দর অফিসে খোঁজ নিতে গেলাম। জানা গেল লা সিঙ্কি ইয়াগাস নামে বড় সড়ো এক স্প্যানিশ কারাক শীঘ্রই রওনা হবে হিস্প্যানিওলার পথে। ব্যবসায়ী হিসেবে ছাড়পত্র সংগ্রহ করে নিতে বিশেষ বেগ পেতে হলো না। তারপর 150 পেসো দিয়ে ইন্ডিজে চলতে পারে এমন টুকিটাকি হরেক রকম মাল সামান কিনে ডিএইলা ছদ্মনামেই উঠে পড়লাম সেই কারাকে। দেখলাম রাজ্যের গুন্ডা বদমাশ চলেছে আমার সফর সঙ্গী হয়ে। আমার চেহারা দেখে বা মুখের কথা শুনে কেউ টের পেল না যে আমি স্প্যানিশ নই। যদিও তাস, জুয়া বা মদের আড্ডা এড়িয়ে থাকি, অল্প কদিনেই জনপ্রিয় হয়ে উঠলাম আমি ওই বেপরোয়া লোকেদের কাছে। কারণ আমার হাত যশ টের পেয়ে গেছে সবাই। কেউ অসুস্থ হলেই ছুটে আসছে আমার কাছে। অকাতরে চিকিৎসা দিচ্ছি আমি বিনামূল্যে। ক্যানারি আইলসে কাটিয়ে দিল কারাক পুরো 1 মাস। তারপর হেলে দুলে রওনা হলো হিস্পেনিওলার উদ্দেশ্যে। শুরুতে আবহাওয়া পাওয়া গেল চমৎকার, কিন্তু স্যান ডোমিঙ্গো যখন আর 1 হপ্তার পথ, তখন হঠাৎ করেই বিগড়ে বসল প্রকৃতি। উত্তর বাতাসের নমুনা দেখে মেঘ নামল ক্যাপ্টেনের চেহারায়। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে বাতাসের বেগ। 3 দিন 3 রাত বাতাস আর ঢেউয়ের চাপে গোঙালো কারাক। নিয়ন্ত্রণ হারিয়ে চলল যেদিকে ঠেলা দিল বাতাস। একটা মাস্তুল ভেসে গেছে, আর একটা ভেঙে পড়েছে 2 টুকরো হয়ে। প্রতিটি জোড়া দিয়ে পানি ঢুকছে বোটের ভেতর প্রবল বেগে। বোঝা গেল বাতাসের বেগ না কমলে ডুবে মরতে হবে আমাদের। কিন্তু কমাতো দূরের কথা, ঝড়ের 4র্থ দিন বিকালের দিকে বিশাল এক ঢেউ এসে ভেঙে নিয়ে গেল কারাকের হালটা। কিছুক্ষণের মধ্যেই আরেক ঢেউয়ের সঙ্গে ভেসে চলে গেলেন ক্যাপ্টেন। কারাক ভরে যাচ্ছে সাগরের সবুজ পানিতে। বুঝলাম ডুবছি এবার। হুলস্থুল পড়ে গেল এইবার। বেশিরভাগ যাত্রী আতঙ্ক দমন করার চেষ্টায় এই কদিন আকণ্ঠ মদ গিলেছে। দিশে হারার মতো ছুটে বেড়াচ্ছে এখন এদিক ওদিক। কেউ কেউ গলা ছেড়ে চিৎকার করে কাঁদছে, কেউ প্রার্থনা করছে, কেউ গাল দিচ্ছে ঈশ্বরকে। আমরা কয়েকজন ব্যস্ত হয়ে বোট নামাবার চেষ্টা করছি। আমার সঙ্গে একজন যাজকও হাত লাগিয়েছেন। পানিতে নামিয়ে একটা বোটে মহিলা ও শিশুদের তুলবার উদ্যোগ নিয়েও বিফল হলাম আমরা। কয়েকজন মাতাল খালাসি ওদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে লাফিয়ে নামল বোটে। সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে উল্টে গেল বোট। এমন সময় মড়মড় আওয়াজ তুলে কারাকের সামনেটা উঁচু হতে শুরু করল। যাজককে অনুসরণ করতে বলে ঝাঁপ দিলাম সাগরে। দ্বিতীয় বোটটা একটু দূরে ঢেউয়ের মাথায় উঠছে নামছে। টালমাটাল ওই বোটে বসে আতঙ্কের চিৎকার করছে কিছু নারী ও শিশু। সাঁতার কেটে পৌঁছে গেলাম ওটার কাছে। যাজক তার জোব্বা সামলাতে পারছেন না দেখে তাকেও সাহায্য করলাম।
তারপর ঘাড় ফিরিয়ে দেখলাম কারাকের সামনের গলুই উঠে গেছে আকাশের দিকে। প্রমাদ গুনলাম, এত কাছে যদি কারাকটা ডুব দেয়, এই বোটকেও টেনে নিয়ে যাবে ঘূর্ণিপাকের মধ্যে, সাগরের নিচে। তড়িঘড়ি বোটে উঠে বৈঠাগুলো বের করলাম। 1 কি 1.5 মিনিট সময় পেলাম, কিন্তু তারই মধ্যে প্রাণপণ চেষ্টায় বেশ কিছুটা দূরে সরে যেতে পারলাম। সমবেত আর্তচিৎকার শুনে চোখ তুলে দেখলাম লোকজন মালপত্র সব নিয়ে সরাত করে চলে গেল কারাক সাগর তলে। মস্ত কয়েকটা ঢেউ দোলালো আমাদের বোট। কয়েক মুহূর্ত বোবা হয়ে চেয়ে রইলাম আমরা একটু আগে যেখানটা কারাকটা ছিল সেখানে। ঘূর্ণিপাক কমে যেতেই ফিরে গেলাম আমরা ওখানে। চারপাশের সাগরে ছড়িয়ে রয়েছে ভাঙাচোরা টুকিটাকি হাজারো জিনিস। তার মধ্যে কেবল একটা শিশুকে পাওয়া গেল জীবন্ত। 1 টুকরো কাঠ ধরে ভেসেছিল কোনো মতে। বাকি 200 যাত্রীর আর কোনো খোঁজ পায়নি কোনো দিন। ঘূর্ণাবর্তে পড়ে তলিয়ে গেছে চিরতরে। না পেয়ে অবশ্য ভালোই হয়েছে বলতে হবে, কারণ নৌকা ইতিমধ্যেই 10 জনের বেশি লোক হয়ে গেছে, আর লোকের জায়গা হতো না। আমরাও খুব বেশিক্ষণ খোঁজাখুঁজির সময় পাইনি, সাঁঝ হয়ে এসেছিল ততক্ষণে। নৌকায় আমি আর যাজক, এই দুজনই পুরুষ। অথই সাগরে কোন দিকে যেতে হবে জানি না। সারাটা রাত কেবল নৌকার নাকটা বড় বড় ঢেউয়ের দিকে তাক করে রাখার চেষ্টাতেই কাটল আমাদের। অবশেষে ভোর হল। খুশি হয়ে ধন্যবাদ জানালাম ঈশ্বরকে, অন্তত সামনে কি আছে দেখতে তো পাব। তাছাড়া সারা রাত ভিজে কাপড়ে থাকায় হাড়ের ভেতর মজ্জা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সূর্য উঠছে দেখে রীতিমতো পুলকিত বোধ করলাম, কিন্তু খানিক বাদেই রোদের তাপ অসহ্য হয়ে উঠল। 1 ফোঁটা পানি বা 1 দানা খাবার নেই বোটে। দুপুর হতে না হতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমাদের। ঝড় থেমে গেছে মাঝরাতেই। সাগরের উত্তাল ঢেউ এখন শান্ত। বাতাস যেদিকে বইছে সেদিকেই এগোবার সিদ্ধান্ত নিলাম। কম্বল দিয়ে একটা পাল মতো বানিয়ে নিয়ে বৈঠা দিয়ে হালের কাজ চালাচ্ছি, কখনো যাজক কখনো আমি। তরতর করে এগিয়ে চলেছে বোট। গন্তব্য কোথায় কে জানে। ওদিকে খুদ পিপাসা চরম আকার ধারণ করেছে। দুপুরে হঠাৎ করে মারা গেল একটা শিশু। সাগরে ভাসিয়ে দেয়া হলো ওটাকে। ঘণ্টা 3 পর মাটা আর থাকতে না পেরে পানি সেচার মগ ভর্তি করে সাগরের তেতো পানি তুলে ঢকঢক করে খেয়ে নিল। প্রথমে মনে হলো পিপাসা মিটে যাওয়ায় শান্তিতেই আছে বুঝি, কিন্তু কিছুক্ষণ পরেই স্রেফ উন্মাদ হয়ে গেল মহিলা। লাফিয়ে উঠে দাঁড়ালো নৌকার উপর। তারপর কেউ কিছু বুঝে উঠবার আগেই ঝাঁপ দিয়ে তলিয়ে গেল সাগরে। লাল অগ্নিকুণ্ডের মতো নির্মম সূর্যটা যখন দিগন্তের কাছে পৌঁছল, ততক্ষণে যাজক আর আমি ছাড়া আর কারো সোজা হয়ে বসার ক্ষমতা থাকল না। বাকি সবাই ওর গায়ের উপর আধমরা অবস্থায় ঢলে পড়ে আছে নৌকার তলিতে। কিছুটা আরাম হল রাত নামার পর। সূর্যের তীব্র উত্তাপ থেকে বাঁচা গেছে, কিন্তু মনে প্রাণে যতই চাওয়া হোক না কেন 1 ফোঁটা বৃষ্টি পড়ল না। কেমন একটা ভ্যাপসা গরমের ভাব। পরদিন নির্মেঘ আকাশে সূর্যটাকে আবার উঠতে দেখে প্রত্যেকে বুঝলাম আজ যদি কোনোভাবে সাহায্য না পৌঁছায়, আরেকটা দিন দেখার সুযোগ হবে না আমাদের কারো। সকাল হওয়ার 1 ঘণ্টা পর আরেকটা শিশু মারা গেল। সাগরে লাশটা ফেলে দিয়ে চোখ তুলেই বহু দূরে একটা জাহাজ দেখতে পেলাম। বোঝা গেল দিক না বদলালে ওটা আমাদের 2 মাইল দূর দিয়ে চলে যাবে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দাঁড় বাইতে শুরু করলাম আমরা। বাতাস পড়ে যাওয়ায় কম্বলের পালে আর কোনো কাজ হচ্ছে না। দুর্বল হাতে বৈঠা চালাচ্ছি জাহাজটার গতিপথের সামনে যাওয়ার জন্যে।
ঘণ্টাখানেক পরিশ্রম করবার পর সামান্য যা হাওয়া ছিল তাও গেল বন্ধ হয়ে। জাহাজটাও দাঁড়িয়ে পড়ল মাইল 3 দূরে। প্রাণপণে বৈঠা বেয়ে চললাম যাজক আর আমি। সূর্যের অসহ্য তাপে জ্বলে যাচ্ছে শরীর, আর কলজে শুকানো পিপাসায় জ্বলে যাচ্ছে বুক। মনে হলো কিছুক্ষণের মধ্যেই ধূপ করে পাটাতনে পড়ে মারা যাব। ঠোঁট ফেটে রক্ত ঝরছে, এমন মাথা ঘুরছে যে ধোঁয়াটে দেখছি সবকিছু। তারপরেও নিয়মিত ছন্দে বৈঠা নামাচ্ছি পানিতে, চাপ দিচ্ছি শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে, তারপর আবার তুলছি। আমরা কাছে পৌঁছতেই ডেকে দাঁড়ানো নাবিকরা দড়ির মই নামিয়ে দিল নিচে। উঠে আসতে বলল স্প্যানিশ ভাষায়। কিভাবে যে মই বেয়ে ওপরে উঠলাম বলতে পারবো না। শুধু মনে আছে খোলা ডেকে একটা ক্যানভাসের ছাউনির নিচে শুয়ে কাপের পর কাপ পানি খেয়ে চলেছি। মাথা ঘুরছে তখন আমার। হাতে গুঁজে দেয়া মাংসে কামড় বসাবার আগেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন সূর্য উঠে এসেছে মাথার উপর। মনে হলো স্বপ্নের ঘোরে একটা পরিচিত কণ্ঠস্বর যেন শুনতে পেলাম। চোখ মেলে দেখলাম ছাউনিতে একা আমিই আছি। সামনের গলুয়ের কাছে ডেকে পড়ে থাকা একটা মৃতদেহ ঘিরে কয়েকজন নাবিকের জটলা। আমার সামনে বড় একটা থালায় খাবার, একটা ফ্লাস্কে মদ পরিবেশন করা হয়েছে। আগের চেয়ে অনেক ভালো বোধ করছি এখন। খেয়ে নিলাম ভরপেট। দেখলাম কালো এক লোকের মৃতদেহ ডেক থেকে ধরে তুলল সামনের ওরা, তারপর ছুঁড়ে দিল সাগরে। আমি উঠে বসে আছি দেখে লোকগুলোর মধ্য থেকে অফিসার গোছের লম্বা একজন এগিয়ে এলো আমার দিকে। আমিও উঠে দাঁড়ালাম। সিনিয়র, অত্যন্ত ভদ্রতার সঙ্গে নরম গলায় লোকটা বলল। আপনাকে অভিনন্দন না জানিয়ে পারছি না, যে বিচিত্র অভিজ্ঞ। এই পর্যন্ত বলে সে থেমে গেল হঠাৎ। জেগে জেগেও কি স্বপ্ন দেখছি নাকি? এই গলাটা তো আমার চেনা। চট করে লোকটার মুখের দিকে চাইলাম। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে হুয়ান ডি গার্সিয়া। আরে, অস্ফুট স্বরে বলল, কে তুমি? সেই ইংরেজ ছোকরা টমাস উইংফিল্ড না? এই যে শোনো তোমরা! গলা উঁচিয়ে ডাকল সে আরো কয়েকজনকে। দেখো বন্ধুরা, সাগর থেকে কাকে তুলে এনেছি আমরা। এ তো স্প্যানিয়ার্ড নয়, একজন ইংরেজ গুপ্তচর। সেভিলের এক রাস্তায় ওর সঙ্গে আমার শেষ দেখা হয়। আমি ওর মতলব টের পেয়ে গেছি, বুঝতে পেরে আমাকে খুন করার চেষ্টা করেছিল। খুন করতে না পেরে পালিয়েছে সেভিল থেকে, পাছে আমি কর্তৃপক্ষের হাতে ওকে ধরিয়ে দিই। দেখো, এইখানে এসে হাজির হয়ে গেছে। কি কাজে তা ওই বলতে পারবে। মিথ্যে বলছো তুমি, গর্জে উঠলাম। আমি গুপ্তচর নই। তুমি জানো তোমারই খোঁজে এসেছি আমি এই অঞ্চলে। বেশ, তো দেখা যাচ্ছে তো খুঁজে পেয়েছ। এবার শোনা যাক, তুমি কি বলতে চাও যে তুমি একজন ইংরেজ নও? তোমার নাম টমাস উইংফিল্ড নয়? আমি সেটা অস্বীকার করছি না। তাহলে? আমাকে বাধা দিল ডি গার্সিয়া। তোমার সফর সঙ্গী যাজক যে বলল নিজেকে দিয়েগো ডি এইলা বলে পরিচয় দিয়েছ তুমি? সেটা করার উপযুক্ত কারণ আছে আমার, হুয়ান ডি গার্সিয়া। ভুল করছো সিনিয়র, আমার নাম সার্সেডা। এই ভদ্রলোকেরা সাক্ষী আছেন। একসময় ডি গার্সিয়া নামের এক ভদ্রলোককে অবশ্য চিনতাম, কিন্তু সে তো কবেই মারা গেছে। মিথ্যুক, বললাম আমি। তুমি? আর কিছু বলার সুযোগ হলো না। চড়াত করে আমার গালে চড় মারল ওর সঙ্গীদের একজন। আস্তে বন্ধু, বলল ডি গার্সিয়া, ছুঁচো মেরে হাত গন্ধ করো না। মারতেই যদি হয় লাঠি ব্যবহার করো। শুনলে তো তোমরা, ও নিজের মুখেই স্বীকার করেছে ও ইংরেজ। নাম ভাড়িয়ে স্প্যানিশ ছদ্মপরিচয়ে ক্ষতি করতে এসেছে আমাদের। ও আমাদের দেশের শত্রু। আমি শপথ করে বলতে পারি, আমার জানা মতো ও একটা স্পাই। সরকারের প্রতিনিধি হিসেবে বিচারের ক্ষমতা রয়েছে আমাদের। কিন্তু এই ইংরেজ কুকুর যখন প্রকাশ্যে আমাকে মিথ্যাবাদী বলেছে,
আমি ওর বিচারে অংশ নিতে চাই না, পাছে আপনারা মনে করেন ও ন্যায্য বিচার পায়নি। যা করবার আপনারাই করুন, বিচার সবসময় নিরপেক্ষ মানুষের হাতেই থাকা উচিত। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু যে লোকটা আমাকে মেরেছিল সে এবার তলোয়ার বের করে শাসালো। আর একটা শব্দ মুখ থেকে বের করলে ওটা দিয়ে এফোড় ওফোড় করে দেবে আমাকে। কাজেই চুপ করে থাকতে বাধ্য হলাম। ব্যাটাকে মাস্তল থেকে ঝুলিয়ে দিলেই তো ঝামেলা চুকে যায়, বলল দৈত্যাকার লোকটা। নিরাসক্ত ভঙ্গিতে একপাশে ফিরে গুনগুন করে সুর ভাঁজছিল ডি গার্সিয়া। চট করে চাইল একবার মাস্তুলের দিকে, তারপর আমার গলার দিকে। তীব্র ঘৃণা ওর দু চোখে, মনে হলো পুড়ে যাচ্ছে আমার গলাটা। আমার একটা প্রস্তাব আছে, দেখো পছন্দ হয় কিনা, বলল তৃতীয় একজন। ওকে ফাঁসি দিলে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। তাছাড়া নিদেন পক্ষে ওটা হবে একগাদা টাকার অপচয়। চেয়ে দেখো, ছোকরার বয়স অল্প, পেটা শরীর, খনির কাজে বেশ কিছুদিন টিকে যাবে। আর সবার সঙ্গে ওকেও বেচে দিতে পারি আমরা, অথবা তোমরা রাজি থাকলে আমিও কিনে নিতে পারি ভালো দামে। আমার এস্টেটে জনা কয়েক এইরকম লোক দরকার। এই কথায় ডি গার্সিয়ার চেহারা একটু ফ্যাকাশে হতে দেখলাম। ও চেয়েছিল এক্ষুনি শত্রু ধ্বংস হয়ে যাক চিরতরে, শেষ হোক ওর দুশ্চিন্তা। কিন্তু এই কথার প্রতিবাদ করা সমীচীন বলে মনে করল না। নিরচ্ছুক ভঙ্গিতে হাই তুলে বলল, যদি আমার মতামত চান আমি বলবো ওকে নিতে পারেন বিনা পয়সায়, তবে সেক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে আপনাকে, নইলে কখন পিঠে ছুরি খাবেন টেরও পাবেন না। হেসে উঠল লোকটা, বলল, আমাকে বাগে পেলে তবে না। মাটির নিচে সুড়ঙ্গ পথের 100 কদম ভেতরে থাকবে ওর ঝুপড়ি, ওখান থেকে গার্ডদের ডিঙিয়ে মাটির উপর আমার ধারে কাছে আসার ক্ষমতা কারো হবে না। একজন খালাসিকে ডাক দিয়ে লোকটা বলল, এই ইংরেজটাকে নিয়ে গিয়ে ডেকের নিচে বেঁধে রাখো। এইমাত্র যে মরা লোকটাকে সাগরে ফেললে ওর শিকল দিয়ে বাঁধবে একে। তল্লাশি করে আমার যথাসর্বস্ব কয়েকটা স্বর্ণমুদ্রা বের করে নিল ওরা, তারপর পায়ে আর গলায় শিকল পরিয়ে টেনে নিয়ে গেল জাহাজের হোল্ডে। সেখানে দেখলাম ফার্নান্দিনা বর্তমান কিউবা থেকে ধরে আনা একদল কালো মানুষ শেকল দিয়ে বাঁধা। হিস্পেনিওলায় নিয়ে গিয়ে বিক্রি করা হবে ওদের কৃতদাস হিসেবে। তাদের সঙ্গে যুক্ত হলাম আমিও। অসম্ভব গরম, হোল্ডের উচ্চতা 7 ফুট, খোলের ভিতর জমে আছে নোংরা পানি, তারই মধ্যে গাদাগাদি করে বসা বা দাঁড়ানো অবস্থায় ঘামছে এতগুলো শেকল বাঁধা মানুষ। কেউ কেউ শুয়েও আছে ওর মধ্যে। নারী পুরুষ শিশু মিলিয়ে 200 মানুষ নিয়ে রওনা দিয়েছিল জাহাজ 1 সপ্তাহ আগে। ইতিমধ্যেই মারা গেছে জনাবিশেক। সংখ্যাটা কমই বলতে হবে, কারণ স্প্যানিয়ার্ড দাস ব্যবসায়ীরা ধরেই নেয় শেষ পর্যন্ত টিকবে বড়জোর 100 কি 150। হোল্ডে ঢুকেই দুর্গন্ধে বমি এসে গেল আমার। লণ্ঠনের আলোয় চারিদিকের নারকীয় দৃশ্যের উপর চোখ বুলিয়ে রীতিমতো ঘাবড়ে গেলাম। হোল্ডের ভেতর আলো বা বাতাস ঢোকার কোনো রাস্তা রাখা হয়নি। খোলের গায়ে বসানো লোহার তৈরি পুরু কড়ার সঙ্গে তালা মেরে আটকে দেয়া হলো আমাকে। যাবার সময় বিদ্রুপের হাসি হেসে বলে গেল ওরা, একজন ইংরেজের জন্যে বিশ্রামের জায়গা হিসেবে এটাকে নাকি বেহেশতই বলা যায়। কিছুক্ষণ অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারপর পুঁতি গন্ধময় ওই পরিবেশে জ্ঞান হারালাম। অজ্ঞান অবস্থাতেই কেটে গেল একটা দিন ও রাত। জ্ঞান ফিরতেই দেখতে পেলাম আমাকে যে কিনে নিয়েছে সেই স্প্যানিয়ার্ডটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে রয়েছে কাছেই। আমার পাশের এক মহিলার হাত কড়া খোলা যাচ্ছে। ভালো করে চেয়েই আঁতকে উঠলাম আমি। মেয়ে লোকটা মারা গেছে। কিন্তু কিসে মারা গেছে আঁচ করতে পেরে ভয়ে কলজে শুকিয়ে গেল আমার। কেবলই একজনই নয়, একের পর এক 20টা লাশ বের করে নিয়ে গেল ওরা। চারপাশে তাকিয়ে টের পেলাম আরও অনেকেই আক্রান্ত। স্প্যানিয়ার্ডরাও ভয় পেয়েছে, যদিও জানে না রোগটা কি।
কিন্তু এর আলামত চোখের সামনে দেখে রোগের ভয়াবহতা টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। অসুখটার প্রকোপ কমাবার জন্যে খোলের নিচটা পরিষ্কার করা আর বাতাস চলাচলের জন্যে ডেকের কয়েকটা তক্তা খসিয়ে নেয়ার ব্যবস্থা হল। এটা না করলে হোল্ডের একটা প্রাণীও বাঁচত না। আমার কপাল ভালো, মাথার উপর বড়সড় একটা ফাঁক পেয়ে বেশিরভাগ সময় ওখানে দাঁড়িয়ে কাটাবো বলে স্থির করলাম। ওখানকার বাতাস প্রায় নির্মল। আমাদের খাবার ও পানি দিয়ে বেরিয়ে গেল স্প্যানিয়ার্ডরা। পানিটুকু খেয়ে নিলাম ঢকঢক করে। খাবার থেকে বাসি গন্ধ আসছে বলে ওটা ছুঁলাম না। গুমোট গরম হোল্ডের ভেতর, বাতাস নেই বলে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে জাহাজ, তারই উপর আগুন ঢালছে সূর্যটা। গরম সহ্য করতে না পেরে খোলের একটা পাঁজরে পা বাঁধিয়ে আর খোলের গায়ে পিঠ দিয়ে যতটা সম্ভব উঁচু হয়ে দাঁড়ালাম বাইরে থেকে ঠান্ডা হাওয়া পাওয়ার আশায়। লক্ষ্য করলাম ওভাবে দাঁড়ালে পাশ দিয়ে চলে যাওয়া মানুষের পা দেখা যায়। কিছুক্ষণ পর মনে হলো যেন যাজকের আলখেল্লার প্রান্তটা দেখতে পেলাম। আন্দাজ করলাম এ হয়তো সেই যাজক যাকে নিয়ে সাঁতার কেটে বোটে গিয়ে উঠেছিলাম। নানাভাবে লোকটার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে সফল হলাম। গর্তের কাছে মুখ এনে আমাকে চিনতে পেরে ওপরের ডেকে শুয়ে পড়ল যাজক বিশ্রামের ছলে। ওর কাছ থেকে জানা গেল খোদার গজব পড়েছে এই জাহাজের নিষ্ঠুর লোকগুলোর উপর। খালাসিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আজব এক অচেনা অসুখ। 1/3 লোকই পড়ে গেছে বিছানায়। উত্তরে ওকে বললাম গজব হোল্ডের ভেতর অসহায় বন্দীদের উপরও পড়েছে, মারা যাচ্ছে লোক প্রতিদিন 8-10 জন করে। তারপর জানতে চাইলাম সার্সেডার ছদ্মনাম নেওয়া ডি গার্সিয়ার কি খবর। যাজক বলল আজ সকালে সেও অসুস্থ হয়ে পড়েছে। খবরটা শুনে কি যে আনন্দ হলো ভাষায় প্রকাশ করতে পারব না। জানি ওকে ঘৃণা করি, কিন্তু কত গভীর সে ঘৃণা টের পেয়ে অবাকই হলাম। চলে গেল যাজক। কিছুক্ষণের মধ্যেই ফল, মাংস আর লেবু দেয়া পানি নিয়ে এলো আমার জন্যে। বেরি পড়া হাতে ওগুলো নিলাম আমি, তৃপ্তির সঙ্গে খেলাম। বিশেষ করে পানিটুকু আমার কাছে স্বর্গীয় সুধা মনে হল। সারাটা দিন আশায় আশায় থাকলাম, কিন্তু ওই যে যাজক গেল, কেন যে আর এলো না বুঝলাম না। একটু একটু করে কেটে গেল দিনটা, তারপর রাতটাও। পরদিন সকালে যখন স্প্যানিয়ার্ডরা এলো, 40টা মৃতদেহ টেনে নিয়ে যেতে হলো ওদেরকে। ইতিমধ্যে আক্রান্ত হয়েছে আরও অনেকে। ওরা চলে যাওয়ার পর আবার গর্তের কাছে উঁচু হয়ে অপেক্ষায় থাকলাম, কিন্তু এলো না যাজক। কোনো দিনই এলো না সে আর। ঘণ্টাখানেক যাজকের জন্য অপেক্ষা করে যখন নিচু হতে যাব, ঠিক তখনই তক্তার ফাঁকে এক মহিলার কাপড় দেখতে পেলাম। দেখেই চিনতে পারলাম পোশাকটা। এই মেয়েটা আমাদের সঙ্গে সেই বোটে ছিল। সেনিয়রা, ফিসফিস করে ডাকলাম তাকে। আমি ডিএইলা, দাসদের সঙ্গে আমাকেও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এখানে। থমকে দাঁড়ালো মেয়েটা, তারপর বসল গর্তের পাশে। আমার কথা শুনে তিক্ত হাসি ফুটল ওর মুখে। হায় হায় সেনিয়র, আপনি ভাবছেন ওপরে আমরা খুব ভালো আছি? মারাত্মক রোগ তো ছড়িয়ে পড়েছে এখানেও। নাবিকদের 6 জন মারা গেছে ইতিমধ্যে, আর অনেকে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ফুটন্ত কড়াই থেকে উদ্ধার পেয়ে পড়েছি আমরা জ্বলন্ত চুলায়। আমার মা মারা গেছে, ছোট ভাইটাও মরতে চলেছে। যাজক কোথায়? জিজ্ঞেস করলাম। সে বেচারা তো মারা গেছেন আজ সকালে। একটু আগে ওর লাশটা ফেলা হলো সাগরে। মরাটাকে আমাকে অনুরোধ করেছেন আপনাকে যেন সাধ্যমতো সাহায্য করি, কিন্তু আমি তো বুঝতে পারছি না এই অবস্থায় কি করে সাহায্য করব আপনাকে। কিছুটা খাবার আর কিছু পানি দিয়ে সাহায্য করতে পারেন, বললাম আমি। মহৎ মানুষটার আত্মার শান্তি হোক। আচ্ছা, সার্সেডার খবর কি? ও কি মারা পড়েছে? না সেনিয়র,
এত লোকের মধ্য থেকে একা ওই লোকটাই সেরে উঠছে। ভাইয়ের কাছে যেতে হবে এখন আমাকে। তার আগে দেখি আপনার জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। 5 মিনিটের মধ্যে কাপড়ের তলায় লুকিয়ে আমার জন্য মাংস আর 1 ফ্লাস্ক ওয়াইন নিয়ে এলো মেয়েটা। পরপর 2 দিন মেয়েটা রাত নামলে আমাকে খাবার ও পানি সরবরাহ করল। দ্বিতীয় রাতে জানা গেল ওর ভাইটাও মারা গেছে। গোটা জাহাজে কেবল জনা 15 নাবিক আর একজন অফিসার রেহাই পেয়েছে। বাকি সবাই কম বেশি রোগাক্রান্ত। মেয়েটা নিজেও ভালো বোধ করছে না। জানালো জাহাজের পানি আর খাবারও প্রায় শেষ, রেশনিং করা হচ্ছে। এরপর আর এলো না মেয়েটা। আন্দাজ করলাম মারা গেছে সেও। এরপর পুরো একটা দিন পার হয়ে গেল। কেউ এলো না আমাদের হোল্ডে। কেউ খাবারও দিল না, পানিও না। অবশ্য এইসব খাওয়ার জন্য তেমন কেউ অবশিষ্ট আর নেই। বেশিরভাগ লোকই মারা গেছে। আমি আক্রান্ত হইনি সম্ভবত ভালো স্বাস্থ্যের কারণে। প্রতিরোধ ক্ষমতা বেশি বলে অসুখ বিসুখ বলতে গেলে আমার হয়ই না। তাছাড়া ভালো খাবার, পানি আর বাতাস পেয়েছি আমি কপাল গুনে। তবে এখন মনে হচ্ছে আর বেশিক্ষণ বাঁচা যাবে না। যেভাবে বেঁচে আছি তার চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে হল। কিন্তু তারপরেও রাত নামল, ঘুমও এলো। স্বপ্ন দেখলাম আমার প্রিয়তমার সঙ্গে হাঁটছি আমি ওয়েভেনির উপত্যকায়। হঠাৎ ঘুম ভাঙল শেকলের ঠুন ঠুন শব্দে। চোখ মেলে লণ্ঠনের আলোয় দেখলাম ব্যস্ত হাতে জীবিত মৃত সবার শেকল খুলে দেয়া হচ্ছে। তারপর কোমরে রশি বেঁধে টেনে তোলা হচ্ছে হ্যাঁচয়ে ধরে। একটু পরেই সাগরের পানিতে শব্দ হচ্ছে ঝপাস। বুঝতে পারলাম ভয়ঙ্কর রোগবালাই থেকে বাঁচবার জন্য এবার সবাইকেই ফেলে দেয়া হচ্ছে সাগরে। আমিও মনটাকে প্রস্তুত করলাম মৃত্যুর জন্যে। আমার কাছে এসে চেঁচিয়ে উঠল এক নাবিক, আরে এটাকে তো বেশ তরতাজা মনে হচ্ছে, রোগে ধরেনি? ধরুক বা না ধরুক, কুত্তাটাকে ফেলো সাগরে, বলল সেই লোকটা যে বিনামূল্যে পেয়েছে আমাকে। এটা সেই ইংরেজের বাচ্চাটা যে আমাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছে। জলদি ফেলো ওকে, সাগরে গিয়ে হাঙরদের জন্য দুর্ভাগ্য বয়ে আনুক। ঠিক আছে বলে কড়া থেকে মুক্ত করল আমাকে নাবিক। কাজ শেষ করে এখান থেকে পালাতে পারলে বাঁচে। বিড়বিড় করছে, যাদের দৈনিক পানির বরাদ্দ 1 কাপে এসে ঠেকে তারা তো বাড়তি লোক বিদায় করতে চাইবেই। প্রার্থনা যা বলার ঝটপট বলে নাও ইংলিশম্যান, আর ইচ্ছে করলে কয়েক ঢোক মদ খেয়ে নিতে পারো, ডুবে মরতে সুবিধা হবে। লোকটার বাড়িয়ে ধরা ফ্লাস্ক নিয়ে ঢকঢক করে গিলে ফেললাম অর্ধেকটা। এবার আমাকে রশি দিয়ে বেঁধে টেনে আনা হলো হ্যাচওয়ের নিচে। যেতে যেতে বাতির আলোয় চোখ পড়ল আমার হবু মনিব সেই স্প্যানিয়ার্ডের মুখের উপর। লোকটা যে রোগে আক্রান্ত হয়েছে সেটা বুঝতে আমার দেরি হলো না 1 সেকেন্ডও। বিদায় বন্ধু, বললাম আমি, খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের। এখন বোকার মতো খাটাখাটনি না করে সোজা কেবিনে গিয়ে বিশ্রাম নাও গে। পরিষ্কার দেখতে পাচ্ছি তোমাকেও ধরে ফেলেছে রোগটা। 6 ঘন্টার মধ্যেই মারা পড়বে তুমি। আমার কথা শুনে কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ের চোয়াল ঝুলে পড়ল লোকটার। রেগে উঠল পর মুহূর্তে। হাতে ধরা হাতুড়িটা গায়ের জোরে চালালো আমার মাথা লক্ষ্য করে। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে রশিতে টান না দিলে ওই এক আঘাতেই ছাতু হয়ে যেত আমার মাথা। রশিতে ঝুলিয়ে আমাকে নিয়ে ফেলা হলো ডেকের উপর। সাগরে ছুঁড়ে ফেলার জন্যে ওখানে 2 জন নাবিক দাঁড়ানো, আর ওদের পেছনে চাঁদের আলোয় একটা ডেক চেয়ারে বসে ক্লান্ত ভঙ্গিতে টুপি নেড়ে বাতাস খাচ্ছে হুয়ান ডি গার্সিয়া। এদিকে তাকিয়েই চিনতে পারল ও আমাকে। আরে কাজিন দেখছি, এখনো তাহলে বেঁচে আছো তুমি? বেড়ালের জান মনে হচ্ছে। অসুখে পড়ে আর খবর নিতে পারিনি, ধরেই নিয়েছিলাম খতম হয়ে গেছে এই কদিনে। যাক, এবার আর বাঁচুয়া নেই। এক্ষুনি হাঙরের কাছে পাঠানো হবে তোমাকে, ওখান থেকে ফিরে আসবার আর উপায় থাকবে না। হেসে উঠল ডি গার্সিয়া। ব্যাপারটা কেমন হলো বলো দেখি।
গোটা একটা মহাসাগর পাড়ি দিয়ে এত দূর তেড়ে এসেছ আমার উপর প্রতিশোধ নিতে, কিন্তু ভাগ্যটা আমাকেই সহায়তা দিচ্ছে বারবার। গুড নাইট টমাস উইংফিল্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই মায়ের সঙ্গে দেখা হবে তোমার। আমার তরফ থেকে এই কথাটা বলো তাকে। খুন করতে বাধ্য হওয়ায় আমি যার পর নাই দুঃখিত। খুন করবার উদ্দেশ্য নিয়ে আমি ইংল্যান্ডে যাইনি। ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তুলে আনতে গিয়েছিলাম, কিন্তু বাধা দিয়ে চিৎকার শুরু করায় বাধ্য হয়ে মুখ বন্ধ করতে হয়েছিল, নইলে ধরা পড়তাম। কথা শেষ করে আবার হেলান দিয়ে বসল ও ডেক চেয়ারে। চওড়া কার্নিশের সম্ব্রেরো দিয়ে হাওয়া করছে নিজেকে। চূড়ান্ত বিজয় হতে চলেছে লোকটার। ঘৃণায় অনুশোচনায় কাঁপছি আমি তখন। বৃথায় ধাওয়া করে এলাম এত দূর, কিছু তো করতে পারলামই না। উল্টে ওই আমাকে ছুঁড়ে দিচ্ছে হাঙরের মুখে। কাপুরুষ, নিরীহ একজন মহিলাকে খুন করে আবার বাহাদুরি করছো, বললাম আমি। তোমার ভেতর যদি সামান্য পৌরুষ থাকে তাহলে আমার হাতে একটা তলোয়ার দাও, বিবাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যাক সামনাসামনি। তার কোনো প্রয়োজন দেখছি না, ফয়সালা তো হয়ে গেছে, আমি জিতেছি। যখন এমনিতেই বিদায় নিচ্ছে আপদ, তখন তলোয়ার নিয়ে মারামারির দরকার পড়ে না। একটা ভবিষ্যৎবাণী বিশ্বাস করে এত দূরে পালিয়ে এসেছিলাম আমি। আমার বদ্ধমূল ধারণা হয়েছিল যে তোমার হাতেই মৃত্যু ঘটবে আমার, কিন্তু দেখা যাচ্ছে ওসব কথা অমূলক। আমি দিব্যি বেঁচে আছি আর তুমি চললে মৃত্যুর মুখে। কোথাও কোনো বার্তা বা সংবাদ পৌঁছাতে চাইলে বলতে পারো, হাতে আর সময় নেই। এই ভদ্রলোকেরা অধৈর্য হয়ে উঠেছে আমাদের দীর্ঘ আলাপের কারণে। আমার সংবাদ তোমাকে কাউকে দিতে হবে না ডি গার্সিয়া, বরং তোমার জন্যই আমার একটা মেসেজ আছে। কার মেসেজ? সচকিত হয়ে সোজা হয়ে বসল ডি গার্সিয়া। ইসাবেলা ডি সিগুয়েঞ্জা, মিথ্যা বিয়ের ভান করে কনভেন্ট থেকে যাকে নিয়ে পালিয়েছিলে, যার সর্বনাশ করে আবার এখানে পালিয়ে এসেছ। হয়েছে হয়েছে, খেঁকিয়ে উঠল ডি গার্সিয়া। অত ব্যাখ্যানা করতে হবে না। কি খবর তার? ধরা পড়েছিল প্রহরীর হাতে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিচারের রায় কার্যকর হয়েছে। তোমার ছেলেসহ নিষ্পাপ মেয়েটাকে চুন সুড়কির মধ্যে জ্যান্ত কবর দেয়া হয়েছে। জ্যান্ত কবর দিয়েছে? ও মাই গড, তুমি জানলে কি করে? কনভেন্টের মাদার ইসাবেলার প্রতি দয়াপরবশ হয়ে আমার গুরুর কাছে বিষ চাইতে এসেছিলেন। আমাকে বেকায়দায় বাগে পেয়ে খুন করতে হয়তো পারবে তুমি, কিন্তু এখন শুধু আমার মায়ের নয়, ইসাবেলার অভিশাপও তাড়া করবে তোমার পৃথিবী থেকে সেই নরক পর্যন্ত। তোমার অবলা শিশু সন্তানের অভিশাপ গজব হয়ে পড়বে তোমার মাথায়। কয়দিন বাঁচবে তুমি পালিয়ে? দুই হাতে মুখ ঢেকে রাখল সে কয়েক মুহূর্ত, তারপর গর্জে উঠল নাবিকদের উপর। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবে নাকি কাজটা শেষ করবে? আমার দিকে এগিয়ে এলো নাবিক দুজন। এক লাফে চলে এলাম ডি গার্সিয়ার সামনে। টান দিয়ে তুললাম ওকে চেয়ার থেকে। তারপর ওকে জড়িয়ে ধরে ডেকের ওপর দিয়ে ছেঁচড়ে টেনে নিয়ে চললাম জাহাজের কিনারায়। ইচ্ছা ছিল মরলে ওকে নিয়েই মরব। বুলওয়ার্কের ওপর প্রায় তুলে ফেলেছি, এমন সময় ঝাঁপিয়ে পড়ল নাবিক দুজন। টেনে সরিয়ে নিয়ে গেল ডি গার্সিয়াকে। ওদের তলোয়ার বের করতে দেখে বুঝলাম হেরে গেছি। বুলওয়ার্কের ওপর হাত রেখে ডিগবাজি দিয়ে পড়লাম গিয়ে সাগরে। মন যুক্তি দিল সাঁতার কেটে এই অকুল সাগর পাড়ি দেওয়া যাবে না, হাল ছেড়ে দিয়ে টুপ করে ডুবে যাওয়াই সব থেকে ভালো। কিন্তু আমার শরীর সেটা করতে দিল না। পানিতে পড়েই সাঁতার শুরু করলাম। প্রথমেই জাহাজের গা ঘেঁষে আড়াল নিলাম, যাতে ডি গার্সিয়ার হুকুমে কেউ গুলি বা তীর ছুঁড়লে আমার নাগাল না পায়। আমি বুঝতে পারছি হাঙর যদি খেয়ে না ফেলে তাহলে ঘণ্টা 6 ভেসে থাকতে পারবো এই সাগরে, কিন্তু কি লাভ তাতে? বাতাস বন্ধ, কোনো জাহাজ এসে যে আমাকে উদ্ধার করবে তার কোনো সম্ভাবনাই নেই। টিকে থাকার চেষ্টা করা স্রেফ পাগলামি। কিন্তু জীবন এক অদ্ভুত মোহ। মুক্ত বাতাস আর নির্মল পানির সংস্পর্শে এসে আলাদা এক শক্তি পাচ্ছি শরীরে। জাহাজ থেকে 1-150 গজ সরে গিয়েও
ঝপাস ঝপাস শব্দ শুনতে পাচ্ছি লাশ পড়ার। যারা বেঁচে আছে তারা করুণ সুরে বিলাপ করছে, কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইছে নিষ্ঠুর লোকগুলোর কাছে। স্রোতের টানে ভেসে যাচ্ছি আমি, নিঃশব্দ সাঁতার কেটে সরে যাচ্ছি জাহাজ থেকে যতদূর সম্ভব, আর প্রতি মুহূর্তে কাটাচ্ছি আতঙ্কে। চারপাশে চোখ বুলিয়ে দেখছি চাঁদের আলোয় পানির উপর ত্রিভুজাকৃতি পাখা দেখা যায় কিনা। ভয় হচ্ছে এই বুঝি আমার পা কামড়ে ধরল বিশাল এক হাঙর। বেশ কিছুদিন যাবৎ নিয়মিত জাহাজ থেকে ফেলা লাশ পেয়ে আশেপাশের হাঙরগুলো এক একটা রাক্ষস হয়ে উঠেছে। বেশ অনেকটা দূরে সাগরের উপর হঠাৎ কিসের আবছা একটা আকৃতি যেন দেখতে পেলাম। তড়াক করে লাফিয়ে উঠল আমার হৃৎপিণ্ডটা। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়াছি ওটার দিকে, কিন্তু নড়াচড়ার কোনো লক্ষণ নেই ওর মধ্যে। এক জায়গায় দাঁড়িয়ে আছে চুপচাপ। সামনে লোভনীয় খাবার দেখেও এগোচ্ছে না যখন, তখন ওই স্থির জিনিসটা সামুদ্রিক প্রাণী হতে পারে না। কি ওটা দেখবার জন্যে আমি এগোলাম ওর দিকে। দেখি বড়সড় একটা পিপে ভাসছে সাগরে। এক হাত উঁচু করে কিনারাটা ধরলাম, তারপর একটু কাত করে দেখলাম ব্যারেলটা পচা খাবারে অর্ধেক ভরা। খাবার পচে দুর্গন্ধ ছাড়ছে বলে ফেলে দেওয়া হয়েছে কোনো জাহাজ থেকে। তলায় ওজন থাকায় খাড়া হয়ে ভেসে রয়েছে ওটা। ভাবলাম ওর ভেতর যদি ঢুকতে পারতাম তাহলে হয়তো হাঙর থেকে বাঁচা যেত, কিন্তু কি করে ওর ভেতরে যাব বুঝতে পারছি না। ভাবছি, এমন সময় পেছনে তাকিয়েই দেখতে পেলাম ওটাকে। 20 গজ দূরে একটা ত্রিভুজ পানি কেটে সোজা এগিয়ে আসছে আমার দিকে। ভয়ে কলজে শুকিয়ে গেল আমার। বাঁচার তাগিদে মরিয়া হয়ে কিভাবে যে ওই পিপের ভেতর ঢুকলাম বলতে পারব না। শুধু মনে আছে 2 হাতে পিপের কিনারা ধরে যত সম্ভব কাত করে অর্ধেক সাঁতার আর বাকিটুকু হামাগুড়ি দিয়ে ব্যস্ত ভঙ্গিতে মাথার নিচের দিকে করে পড়লাম ওর ভেতর। অনেক কষ্টে পাঁচড়ি করে সিধে হলাম। প্যাচপ্যাচে কাদার মতো পচা খাবারের মধ্যে উঠে দাঁড়িয়ে উঁকি দিলাম বাইরে। আমার ওজন যোগ হওয়ায় অনেকটা নিচু হয়ে গেছে ব্যারেল। পানি থেকে মাত্র 1 ইঞ্চি মতো উঁচুতে আছে কিনারা। চেয়ে দেখলাম ব্যারেল থেকে মাত্র 2 হাত দূরে দাঁড়িয়ে আমাকে খুঁজছে হাঙরটা। ঝাঁকি দিয়ে একবার বামে একবার ডানে ফেরাচ্ছে মাথাটা। সামনের তাজা খাবারটা কোথায় গায়েব হলো বুঝে উঠতে পারছে না। নাক দিয়ে ব্যারেলটাকে একটা ধাক্কা দিয়ে বোঝার চেষ্টা করল ওটা কি। দুলে ওঠায় আরও খানিকটা পানি ঢুকল ব্যারেলে, আর আধ ইঞ্চি ডুবলেই গেছি। 2 হাত জড়ো করে ভেতরের পানি সেঁচে বাইরে ফেলতে শুরু করলাম। একটু একটু করে উঁচু হতে শুরু করল পিপের কিনারা। মুখের গ্রাস চোখের সামনে মিলিয়ে যাওয়ায় পিপের গায়ে একটা কামড় দিয়ে দেখল হাঙরটা, কিন্তু চওড়া লোহার পাত দিয়ে মোড়া শক্ত কাঠ তেমন স্বাদ লাগল না মুখে। অগত্যা বেশ কিছুটা দূরে সরে গিয়ে কয়েক পাক ঘুরল। আমি ততক্ষণে 12 ইঞ্চির মতো উঁচু করে ফেলেছি পিপের কিনারা। আর বেশি উঁচু করবার সাহস হল না, উল্টে যাবার ভয়ে। চাঁদের আলোয় চারদিকে চেয়ে হাঙরটাকে আর দেখলাম না। জাহাজটাও নেই ধারে কাছে, স্রোতের টানে চলে গেছে অনেক দূর। একা আমি এই অতল অনন্ত সাগরে ভাসছি। খাবার নেই, পানি নেই, কারো কোনো সাহায্য পাওয়ার আশা নেই। তারপরেও দমে গেলাম না। অল্প কয়েকদিনের মধ্যে বারবার নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে কেমন যেন ভরসা মতো এসে গেছে আমার মধ্যে। মনে হয় ঈশ্বরের ইচ্ছা নয় আমি এইভাবে অপঘাতে মরি। বেকায়দা ভঙ্গিতে বসে বসে খানিকটা ঘুমিয়ে নিলাম। ঘুম যখন ভাঙল তখন সকাল। উঠে দাঁড়ালাম ব্যারেলের ভেতর, কিন্তু চারপাশে 50 গজের বেশি দেখা যাচ্ছে না কিছুই। ঘন কুয়াশা ঢেকে রেখেছে সাগরটাকে। সূর্য বেশ কিছুটা ওপরে উঠার পর ধীরে ধীরে কুয়াশা কেটে গেল। তবে সব দিকে নয়, 3 দিক ফর্সা, শুধু একটা দিকে ঘন হয়ে জমাট বেঁধে আছে কুয়াশা।
এবার গরম হতে শুরু করল পিপের ভেতরটা। পচা খাবারের দুর্গন্ধে দম আটকে মরার দশা হলো আমার। দুপুরের দিকে এমন অবস্থা দাঁড়ালো যে ইচ্ছে হলো লাফিয়ে বেরিয়ে যায় পিপের ভেতর থেকে। হাঙরের ভয় না থাকলে ঠিকই বেরিয়ে যেতাম। আধা সচেতন অবস্থায় নাকে কাপড় চেপে ঠায় বসে থাকলাম ব্যারেলের ভেতর। কতক্ষণ পেরিয়ে গেছে জানি না, হঠাৎ চমক ভাঙল পাখির ডাকে। সেই সঙ্গে কল কল শব্দ পাচ্ছি পানির। উঠে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে চেয়ে দেখলাম ডাঙা। বহুদূর থেকে যেটাকে কুয়াশা মনে করেছিলাম সেটা আসলে নিচু জমি। জোয়ারের ঠেলায় ওই দিকেই চলেছে ব্যারেলটা। নদীর মোহনায় মাছ ধরে খাচ্ছে আর তার স্বরে চেঁচাচ্ছে এক ঝাঁক সিগাল। জোয়ারের ধাক্কায় নদীর বেশ অনেকটা উজানে চলে এলো পিপেটা। আমি দুই হাতে বৈঠার মতো করে পানি কেটে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম পিপেটাকে। নদীতে নামতে সাহস পাচ্ছি না, কারণ কুমির দেখতে পেয়েছি আমি পরিষ্কার। রোদ পোহাচ্ছিল ডাঙায়। পিপেটাকে এগিয়ে আসতে দেখে না জানি কি বিপদ আসছে ভেবে নেমেছে পানিতে। তীর যখন আর 10 ফুট, তখনই শুরু হলো ভাটার টান। এখনই কিছু করতে না পারলে আবার আমাকে টেনে নিয়ে যাবে সাগরে। বার কয়েক দোলা দিয়ে কাত করলাম ব্যারেলটাকে। পানি ভরে ডুবিয়ে দিতে চাইছি ওটাকে। এদিকে আবার পিছিয়ে যেতে শুরু করেছে নদীতে উঠে আসা সাগরের পানি। ব্যারেল সরে যাচ্ছে কিনারা থেকে। অনেক কসরত করে উঠে দাঁড়ালাম পিপের দুধারের কানায় পা রেখে। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ঝাঁপ দিলাম পানিতে। 15-20 ফুট দূরত্ব পেরোতে গিয়ে ঠিক উন্মাদের মতো হাত পা ছুঁড়লাম। দেখে কে বলবে গত 2-3 দিন পেটে দানাপানি পড়েনি আমার। পারে উঠেও থামলাম না। দৌড়ে সরে গেলাম নদী থেকে বেশ অনেকটা দূর। তারপর হাঁটতে থাকলাম নদীর কিনারা ধরে উজানের দিকে। পিপাসায় ছাতি ফেটে যেতে চাইছে, কিন্তু কুমিরের ভয়ে তীরের বেশি কাছে যেতে পারছি না। মাইল 2 হাঁটবার পর ছোট্ট একটা জলাশয় দেখে আঁজলা ভরে পানি তুলে মুখে দিলাম। মিষ্টি পানি। হাত পা মুখ ধুয়ে প্রথমে গা থেকে পচা খাবারের দুর্গন্ধ দূর করলাম। তারপর পেট পুরে পানি খেয়ে শুয়ে পড়লাম পুকুর পাড়ে একটা ঝোপের ধারে। অনেক রাতে ঘুম ভেঙে গেল আমার। সারা গা অসম্ভব চুলকাচ্ছে আর জ্বালা করছে। পি আওয়াজ তুলে কানের পাশ দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁক ঝাঁক মশা। কোনোটা ঢুকে পড়তে চাইছে নাকের ভেতর, যেন আমাকে পেয়ে মহোৎসব লেগে গেছে ওদের মধ্যে। কেবল মশাই নয়, চারপাশ থেকে আরও কয়েক জাতের রক্তচোষা কীট আক্রমণ করেছে আমাকে। লাফিয়ে উঠে দাঁড়ালাম, এদিক ওদিক দৌড়াদৌড়ি করলাম, হাত পা নেড়ে চপেটাঘাত করে দূর করার চেষ্টা করলাম ওদের। কিন্তু লাভ হল না। শরীরের একদিক থেকে একটাকে তাড়ালে 10টা ঝাঁপিয়ে পড়ে আরেক দিকে। পাগল হওয়ার দশা হলো আমার। শেষমেশ পুকুরের পানিতে গলা পর্যন্ত ডুব দিয়ে আর 2 হাতে নিজের 2 গালে চড় মেরে রেহাই মিলল কিছুক্ষণের জন্য। কিন্তু মিনিট 15 পরেই পুকুরের অপর পার বেয়ে গুটি গুটি পায়ে লম্বা একটা আকৃতিকে পানিতে নামতে দেখেই আবার এক লাফ দিয়ে উঠে পড়লাম পারে। এবার দ্বিগুণ উৎসাহে আমার উপর ঝাঁপিয়ে পড়ল দুনিয়ার যত কীটপতঙ্গ। সকাল পর্যন্ত চলল ওদের অকথ্য অত্যাচার। ততক্ষণে ফুলে কুমড়োর আকার ধারণ করেছে আমার মুখটা। দূরে জঙ্গলের আভাস পেয়ে রওনা দিলাম আবার নদীর তীর ধরে নাক বরাবর। আশা করছি ওখানে হয়তো কিছু ফলমূল পাওয়া যাবে। এগোতে গিয়ে পদে পদে হোঁচট খাচ্ছি, মনে হচ্ছে এখনই পড়ে গিয়ে জ্ঞান হারাব। হাঁটতে হাঁটতেই হঠাৎ থমকে দাঁড়ালাম। মানুষ দেখতে পেয়েছি। সাদা কাপড় পরা বাদামি রঙের মানুষ দেখা যাচ্ছে নদীর তীরে। কয়েকটা ক্যানু ভিড়ানো রয়েছে পারে। খেতে বসেছে কয়েকজন লোক। আমাকে দেখা মাত্র লাফিয়ে উঠে দাঁড়ালো লোকগুলো। বিচিত্র এক ভাষায় চিৎকার চেঁচামেচি শুরু করল। যে যার অস্ত্র হাতে তুলে নিয়েছে। কেউ তীর ধনুক,
কেউ আগায় ধারালো কাঁচ বসানো গদা। আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলো ওরা আমার দিকে। 2 হাত মাথার উপরে তুললাম। আমার অসহায় নিরস্ত্র অবস্থা দেখে অস্ত্র নামিয়ে একগাদা প্রশ্ন করল ওরা আমাকে। মাথা নাড়লাম, বুঝি না ওদের কথা। সাগরের দিকে আঙুল দেখিয়ে বোঝাতে চাইলাম কোত্থেকে এসেছি। নিজের মুখের দিকে দেখালাম কীটপতঙ্গের কামড়ের দাগ। মাথা ঝাঁকালো ওরা। একজন গিয়ে নৌকা থেকে বাদামি রঙের একটা মলম নিয়ে এসে জামা খোলার ইঙ্গিত করল আমাকে। কাপড় খোলা হতেই আমার গায়ে সুগন্ধি মলম লাগিয়ে দিল লোকটা। আশ্চর্য, মলম লাগানোর সঙ্গে সঙ্গেই দূর হয়ে গেল চুলকানি আর জ্বালা পোড়া। গন্ধটা সম্ভবত ওদের পছন্দ নয়, কারণ এরপর আর আমাকে আক্রমণের চেষ্টা করেনি নরকের কীটগুলো। অবর্ণনীয় যন্ত্রণা থেকে মুক্ত করার পর খাবার দিল ওরা আমাকে। ভাজা মাছ, অদ্ভুত এক ধরনের রুটি আর চকলেটের 1 কাপ গরম পানীয়। খাওয়া শেষ হতেই ওরা আমাকে একটা ক্যানুতে উঠে পড়ার ইঙ্গিত করল। মাদুর বিছিয়ে দিল আমার শোয়ার জন্যে। আমার সঙ্গে আরও 3 জন উঠে এসেছে নৌকায়। তাদের মধ্যে শান্ত চেহারার গম্ভীর বয়স্ক লোকটা বসল আমার সামনে। বাকি 2 জন নৌকার সামনে পেছনে চলে গেল বৈঠা চালাবে বলে। রওনা হয়ে গেল কেন, পেছন পেছন আসছে আরও 3টে কেন। নৌকো চালু হতেই বাতাস পেয়ে ক্লান্তিতে ভেঙে এলো আমার 2 চোখ। শুতে না শুতেই ঢলে পড়লাম গভীর ঘুমে। জেগে উঠে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে। বুঝলাম অনেকক্ষণ ঘুমিয়েছি। অবাক হয়ে দেখলাম গম্ভীর লোকটা একটা পাতাসহ ডাল দুলিয়ে এতক্ষণ মশা মাছি তাড়াচ্ছিল। আমি জেগে ওঠায় সরিয়ে রাখল ডালটা। দয়ালু লোকটার ব্যবহারে আমি ধরে নিলাম এদের দ্বারা আমার ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটা কোন দেশ, কোথায় আশ্রয় পেতে চলেছি বুঝতে না পেরে ভেতর ভেতর অস্থিরতা বোধ করছি। নদীটা আগের মতো আর চওড়া নেই। উজানে চলেছি আমরা দাঁড় বেয়ে। এখন নদীর দুপাশে বিস্তীর্ণ মাঠ আর বিশাল সব ওকের সারি। ওগুলোর ডালে বসে বিচিত্র বর্ণের পাখি ডাকছে কর্কশ কণ্ঠে। ঠিক সূর্যাস্তের সময় গন্তব্যে পৌঁছল কেন। কাঠের তৈরি একটা জেটিতে নৌকা বেঁধে তীরে নামল সবাই। আমিও নামলাম। বেশ ভালো একটা রাস্তা ধরে 1/2 মাইল এগিয়ে একটা গেটের সামনে দাঁড়ালাম আমরা। ভেতরে মেলা লোকজন দেখলাম। কুকুরের চিৎকারও কানে আসছে। বুঝলাম এটাই ওদের নগর তোরণ। গেট পেরিয়ে রাস্তার দুপাশে অনেক বাড়িঘর দেখলাম। লোকজন যেভাবে সম্মান দেখাচ্ছে তাতে ধারণা করলাম আমার উদ্ধারকর্তা নিশ্চয়ই নেতা গোছের কেউ হবে। শেষ বাড়িটার সামনে দাঁড়ালো প্রবীণ লোকটি। আমার হাত ধরে নিয়ে গেল বাড়ির ভেতর। নিচু ছাদের বাড়ি, মাটির প্রদীপ কাঁপা কাঁপা আলো দিচ্ছে ঘরে। বাড়ির ভেতর থেকে কয়েকজন মহিলা এসে চুমু দিল বয়স্ক লোকটির গালে। আরও কয়েকজন, সম্ভবত পরিচারিকা হবে, মাথা নুইয়ে 1 হাতে মাটি ছুঁয়ে সম্মান জানালো তাকে। তারপর সবগুলো চোখ ফিরল আমার দিকে। অবাক হয়ে দেখছে আমাকে। তারপর সবাই একসঙ্গে কথা বলতে শুরু করল। বুঝতে পারলাম আমার সম্পর্কে জানতে চায়। অল্প 2-1 কথায় উত্তর দিল প্রবীণ। তারপর একটা মাদুরে বসলাম আমরা। সামনে মাটির উপর নানা রকম পাত্র সাজিয়ে রাতের খাবার পরিবেশন করা হলো। পরিবেশিকারা সবাই দেখতে ভালো, কিন্তু তাদের মধ্যে লম্বা একটা মেয়েকে আমার অসাধারণ সুন্দরী বলে মনে হলো। তখনও জানি না একদিন মেরিনা নামের এই মেয়েটি আমাকে এই 2 বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। আর ও নিজেও জানত না একদিন ওরই সক্রিয় সাহায্য ও সহযোগিতা নিয়ে মেক্সিকো দখল করবে স্প্যানিয়ার্ড হার্নান কর্টেজ। সম্ভবত আমার দুর্দশা দেখে করুণা হয়েছিল মেয়েটির, কারণ প্রথম দিন থেকেই লক্ষ্য করেছি মানুষের অশোভন কৌতূহল থেকে আমাকে আড়াল দিচ্ছে ও। আমার প্রয়োজনের দিকে খেয়াল রাখছে। খাওয়া হয়ে গেলে ওই আমাকে গোসলের পানি এগিয়ে দিল, পরিষ্কার জামা দিল ছেঁড়া নোংরা কাপড় ছেড়ে পরবার জন্যে। ছোট্ট একটা ঘরে মাদুর বিছিয়ে আমার শোয়ার ব্যবস্থা করা হলো।
আমার পরিচিত জগৎ থেকে এত দূরে এসেও অজানা দেশে অচেনা মানুষের কাছ থেকে ভদ্র সদয় আচরণ পেয়ে ঈশ্বরকে হাজারো ধন্যবাদ দিলাম। এদের আচার ব্যবহারে বিন্দুমাত্র অসভ্য বা জঙ্গলি ভাব নেই দেখে আশ্বস্তও হলাম। তবে একটা ব্যাপার মনের মধ্যে খচখচ করছে। টের পেয়েছি আমি, ওদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকলেও আসলে আমি বন্দী। ছোট ঘরের দরজা জুড়ে শুয়ে আছে তামার ফলা লাগানো বর্ষা হাতে এক প্রহরী। জানলাতেও দেখলাম পুরু কাঠের গরাদ, তার উপরে বিস্তৃত খোলা জায়গার ঠিক মাঝখানে মস্ত উঁচু একটা পিরামিড দেখা যাচ্ছে। পিরামিডের মাথায় পাথরের তৈরি একটা মন্দিরের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেন ওই বিশাল আয়োজন, কিসের উপাসনা হয় ওখানে, ভাবতে ভাবতে ঘুমের অতলে তলিয়ে গেলাম। সকালেই জানতে পারলাম সব। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ 4th পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।